আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি রাহাত, আর আমি সুমাইয়া। শুনছেন আপনারা মিরপুর নিউজ 360 পডকাস্ট। শুরুতেই ছোট্ট একটা রিমাইন্ডার, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360 লাইক করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল মিরপুর নিউজ 360 সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন এপিসোডগুলো সবার আগে পেয়ে যান। আজকের আলোচনায় আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, আমাদের হাতে যে সূত্রগুলো এসছে সেগুলোর ভিত্তিতে। একটা হলো ঢাকার মিরপুরে একটা সম্পত্তি নিয়ে বেশ জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আর দ্বিতীয়টা হলো সাবেক ফুটবলার যিনি রাজনীতিতেও আছেন আমিনুল হক, তার আইনি প্রক্রিয়া নিয়ে। ঠিক। তো আমাদের লক্ষ্য হচ্ছে এই সূত্রগুলো থেকে আসলে কি ঘটেছে, মানে মূল ঘটনাটা কি আর কারা কি দাবি করছে সেটা একটু তুলে ধরা। আচ্ছা, চলুন তাহলে মিরপুরের ওই ঘটনাটা দিয়ে শুরু করি, পল্লবীর ঘটনাটা। হ্যাঁ, শুরু করা যাক। পল্লবীর ঘটনাটা মানে বেশ ঘোলাটে কিন্তু। একজন নারী শাহিদা নার্গিস, তার অভিযোগটা হলো যে এই বছরের জানুয়ারির 12 তারিখে তাকে নিজের বাড়ি থেকে একরকম জোর করে বের করে দেয়া হয়েছে। জোর করে? হ্যাঁ, তার কথা অনুযায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা জহির মাতুব্বর আর তার লোকজন এই কাজটা করেছে। তিনি বলছেন ওনারা নাকি অনেক দিন ধরেই বাড়িটা দখলের চেষ্টা করছিলেন। ওহ, শুধু বের করে দেওয়াই না, মারধর বা লুটপাটের কথাও কি আছে? হ্যাঁ, মারধর আর লুটপাটের অভিযোগও তিনি করেছেন, সূত্রগুলোতে এমনটাই উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, তাই না? মানে শাহিদা নার্গিস নিজেই তো জানাচ্ছেন যে বাড়িটা আসলে 2011 সাল থেকে একটা প্রাইভেট ব্যাংকের কাছে মর্টগেজ রাখা। এক্স্যাক্টলি। ড্রাগ ব্যাংক লিমিটেড ঋণ খেলাপি হওয়ার কারণে মামলাও চলছে, এমনকি নিলামে ওঠার সম্ভাবনাও আছে। হ্যাঁ, সেই কথাও শোনা যাচ্ছে। তো প্রশ্নটা হলো, একটা বাড়ি যদি ব্যাংকের কাছে মর্টগেজ থাকে, ঋণ খেলাপি হয়, তাহলে অন্য একজন, মানে এই জাহির মাতুব্বর, তিনি কিভাবে বাড়ির মালিকানা দাবি করতে পারেন বা দলিল পান? এইখানেই তো আসল প্যাচটা, কারণ অন্য পক্ষের বক্তব্য তো আবার একদম অন্যরকম। ঠিক তাই, অভিযুক্ত জহির মাতব্বরের ছেলে যা বলছেন সেটা আবার পুরো উল্টো। কি বলছেন তিনি? তার দাবি, তারা নাকি 2019 সালে শাহিদা নার্গিসের স্বামী সোলেমান সাহেবের কাছ থেকে বাড়িটা একদম আইন মেনে কিনেছেন রেজিস্ট্রি করে। হ্যাঁ, তাদের কাছে নাকি রেজিস্ট্রি করা দলিল আছে। শুধু তাই না, হাউজিং, ভূমি অফিস সব জায়গায় নাকি নামজারিও করা হয়েছে। নামজারি মানে তো সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তন। হ্যাঁ, এবং তারা নাকি গ্যাস, বিদ্যুৎ, মানে তিতাস, ডেস্কোর লাইনেরও নাম পরিবর্তন করেছেন নিজেদের নামে। এমনকি সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সও তারা দিচ্ছেন। তাহলে তো ব্যাপারটা খুবই সাংঘাতিক হয়ে গেল। একদিকে 2011 সালের মর্টগেজ খেলাপি ঋণের মামলা, আর অন্যদিকে 2019 সালে নতুন মালিকানার সব কাগজপত্র, রেজিস্ট্রি, নামজারি, ট্যাক্স পরিশোধের প্রমাণ। বিষয়টা আরও জটিল হচ্ছে, কারণ জানা গেছে শাহিদা নার্গিসের আবেদনের পর গৃহায়ন কর্তৃপক্ষ নাকি একটা শুনানির জন্য ডেকেছে, জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে। ও আচ্ছা। আর বাড়িটা নিয়ে একটা দেওয়ানি মামলাও চলছে, তার মানে আদালতেও গড়িয়েছে ব্যাপারটা। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে আইনি প্রক্রিয়া ছাড়া এর নিষ্পত্তি কঠিন। কাগজপত্রের সত্যতা যাচাই হবে, তারপর হয়তো বোঝা যাবে আসল মালিক কে বা পরিস্থিতিটা কি। ঠিক। আচ্ছা, এবার একটু দ্বিতীয় ঘটনায় আসি, সাবেক ফুটবলার আমিনুল হকের ব্যাপারটা। হ্যাঁ, আমিনুল হকের ঘটনা। উনি তো সাবেক জাতীয় দলের গোলকিপার ছিলেন, বেশ পরিচিত মুখ, আবার বিএনপির রাজনীতির সাথেও যুক্ত। তাকে তো গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ, নভেম্বরের 1 তারিখ রাতে, মানে মধ্যরাতের দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? সূত্রগুলো কি বলছে? অভিযোগ মূলত নাশকতার। ঢাকার পল্টন আর সাভাব থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। নাশকতার ঘটনাগুলো কখনকার? এগুলো মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে রাস্তায় যে গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত অভিযোগ। আমিনুল হককে তখন হাইকোর্ট এলাকা থেকে আটক করা হয়। আচ্ছা, তারপর তো নিশ্চয়ই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, রিমান্ড বগেরা। হ্যাঁ, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন সময় রিমান্ড চেয়েছে। যেমন ধরুন, পল্টন থানা দুটো মামলা, একবার 10 দিন আরেকবার 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শাহবাগ থানার মামলাতেও 10 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত কি রিমান্ড মঞ্জুর করেছিলেন? কিছু ক্ষেত্রে করেছিলেন। নভেম্বরের দিকে একবার 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল, আবার ডিসেম্বরের 10 তারিখে
রমনা আর শাহবাগ থানার মোট 5টা মামলায় আরও প্রায় 29 জনের সাথে আমিনুলকেও বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয়েছিল। আবার এমনও তো হয়েছে যে রিমান্ড নামঞ্জুর হয়েছে। হ্যাঁ, হয়েছে। এই জানুয়ারির 16 তারিখে যেমন পল্টন থানা 2টো মামলায় তার রিমান্ড আর জামিনের আবেদন দুটোই নামঞ্জুর করে আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। জেল গেটে জিজ্ঞাসাবাদ মানে পুলিশ কাস্টডিতে না নিয়ে জেলের ভেতরেই? হ্যাঁ, সাধারণত সেটাই বোঝায়। তার মানে নভেম্বরে গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই আছেন এবং একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন। বোঝা যাচ্ছে। তাহলে দুটো ঘটনাই দেখলাম বেশ আইনি জটিলতায় পূর্ণ। একদম। প্রথম ক্ষেত্রে মানে মিরপুরের ঘটনায় সম্পত্তির মালিকানা নিয়ে পরস্পর বিরোধী দাবি, দলিলপত্র, ব্যাংক মর্টগেজ সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা খুবই ঘোলাটে। কার দাবিটা ঠিক, কোন সময়ের কাগজপত্র আসল, এটা প্রমাণ করাই তো বড় চ্যালেঞ্জ। অবশ্যই। আর দ্বিতীয় ক্ষেত্রে একজন পরিচিত মুখ, সাবেক খেলোয়াড় ও রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নাশকতার অভিযোগে একাধিক মামলায় আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। রিমান্ড, জামিন, জেলগেট জিজ্ঞাসাবাদ, নানা রকমের আদেশ আসছে। দুটো ক্ষেত্রেই মনে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে বা পুরো ব্যাপারটা পরিষ্কার হতে এখনো বেশ সময় লাগবে। হ্যাঁ, আর এই ঘটনাগুলো একটা বড় প্রশ্ন সামনে আনে। সেটা হলো, এই ধরনের পরিস্থিতিতে যেখানে তথ্যে এত গরমিল, যেখানে একদিকে ব্যক্তিগত কাগজপত্র, অন্যদিকে আইনি নথি বা ধরুন রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত, সেখানে আসলে সত্যিটা খুঁজে বের করা বা ন্যায় বিচার নিশ্চিত করাটা কতটা কঠিন হয়ে পড়ে, তাই না? ঠিক তাই। কতটা চ্যালেঞ্জিং হতে পারে পুরো প্রক্রিয়াটা। আসলেই এই বিবরণগুলো ভাবায় যে সাধারণ মানুষ হোক বা পরিচিত কেউ সম্পত্তির অধিকার রক্ষা করা বা রাজনৈতিক কারণে আইনি ঝামেলায় পড়া, এই পরিস্থিতিগুলো ব্যক্তির জীবনে কি সাংঘাতিক প্রভাব ফেলতে পারে। আর এই ঘটনাগুলোর একেবারে ভেতরের সত্যটা জানতে বা শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা বুঝতে আমাদের আসলে আর কি তথ্য দরকার হতে পারে, এটা একটা ভাবনার বিষয়। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর যদি আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর বা তথ্য থাকে যা আমাদের পডকাস্টে প্রচার করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। খুব সহজ, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360-এ মেসেজ করুন। আপনার পাঠানো খবর আমরা যাচাই করে আমাদের পডকাস্টে প্রচার করব। তাহলে আর দেরি কেন? এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।